নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। গতকাল সন্ধ্যাবেলা বসে হঠাৎ করে পুরুলিয়া যাওয়ার প্ল্যান হয়ে গেল। বেরিয়ে পড়লাম সকাল সকাল। দেখি কতদূর যেতে পারি, যতটা যা ঘুরবো আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। আমার পুরুলিয়া যাওয়ার প্ল্যানে আমার গাড়িতে ছিল আমার আরেক দাদা জ্যোতির্ময় ভট্টাচার্য উইথ হিজ ফ্যামিলি। সকাল 6:30 নাগাদ কল্যাণী স্টেশন থেকে দাদাকে পিক আপ করে আমরা এগিয়ে চললাম আসানসোলের দিকে। প্রথমে জিটি রোড, তারপর দুর্গাপুর আসানসোল এক্সপ্রেসওয়ে ধরে আমরা আসানসোল পৌঁছালাম প্রায় সকাল 10:30 নাগাদ। মাঝখানে আমরা শক্তিগড় দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আমরা আসানসোল শহর পেরিয়ে এগিয়ে যাচ্ছি বুড়ান্তের দিকে। এই ট্রিপে নিজে গাড়ি নিয়ে এসে সবচেয়ে সুন্দর যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হলো আনটাচড পশ্চিমবঙ্গকে দেখার। গ্রামের ভিতরের রাস্তা, সামনে ছোট ছোট টিলা, আর আমাদের গাড়ি এগিয়ে চলছে তার মাঝখান দিয়ে। পৌঁছে গেছি বুড়ান্তি। এটা সেই বুড়ান্তির লেক, সামনে টিলাটি রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি বুড়ান্তির ড্যামের আরও কাছাকাছি, পাহাড়ের পাদদেশে। এই স্থানটির বেস্ট ভিউ পেতে হলে আপনাকে আসতে হবে বিকালবেলা এবং থাকতে হবে সূর্যাস্ত অবধি। তবে দুপুরবেলাতে এসেও আমাদের খুব একটা খারাপ লাগেনি। শহরের কোলাহল পেরিয়ে প্রকৃতির মাঝে এই জায়গাটা এক অসাধারণ অভিজ্ঞতা দিয়েছে। আপনারা ইচ্ছা করলে বুড়ান্তিতে নাইট স্টেও করতে পারেন। রিসর্টগুলো এই লেকের খুব কাছাকাছি অবস্থিত। আমাদের যেহেতু নাইট স্টের প্ল্যান ছিল অযোধ্যা হিল টপ, সেই কারণে আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি এবং রিসর্টগুলো যেই স্থানে সেই দিকেও যাইনি। আমরা এইবার এখান থেকে এগিয়ে যাব অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, যার কথা আগে বলেছিলাম, জ্যোতির্ময়দা। আমরা বুড়ান্তি ছেড়ে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। শুরু হলো পথ চলা। এখনো অবধি যেভাবে এগোচ্ছি আমরা, তাতে মনে হচ্ছে অযোধ্যা পাহাড় পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যাবে। গুগল ম্যাপ আমাদের শর্টেস্ট রুট হিসাবে পুরুলিয়া শহরের ভিতরের রাস্তাটা দেখিয়েছিল। তবে পুরুলিয়া শহরের ভিতরে ঢুকে আমরা প্রচণ্ড জ্যামের মুখে পড়েছিলাম। অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আবার এই রাস্তাটায় পড়লাম। এই রাস্তা ধরে সোজা গেলে আমরা পৌঁছে যাব অযোধ্যা হিল টপ। এই রাস্তায় এসে আবার প্রকৃতিকে ফিরে পেয়ে মনটা আবারও যেন ভালো হয়ে গেল। ওই সামনে দেখা যাচ্ছে ছোট বড় টিলা। আমরা এগিয়ে চলেছি অযোধ্যা হিল টপের দিকে। পুরুলিয়া ভ্রমণের যেটা আকর্ষণীয় জিনিস আমার মনে হয়েছে সেটা হলো এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে গাড়ি চালানো। এটা একটা দারুণ অভিজ্ঞতা। আমার মনে হয় এই কারণেই বাইকাররা বারবার ঘুরে আসে পুরুলিয়া ভ্রমণের জন্য তাদের বাইক রাইডে। আমি তো এবার গাড়ি নিয়ে এসেছিলাম, তবে ইচ্ছা আছে একবার বাইক নিয়েও এই রুটটাকে কভার করার। আমরা ধীরে ধীরে হিল টপের দিকে এগোতে শুরু করেছি, আর রাস্তাও সমান থেকে আস্তে আস্তে ইনক্লাইন হওয়া শুরু করেছে। আমরা অযোধ্যা হিল টপে পৌঁছালাম 4:30 পৌনে 5টা নাগাদ। সারাদিন ঠিকভাবে খাওয়া হয়নি, খেয়ে হাতে দেখলাম একটু সময় আছে, প্ল্যান করে চলে গেলাম আপার ড্যামের দিকে। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সবাই আমরা এখন পৌঁছে গেছি পুরুলিয়ার আপার ড্যামে। সকাল বাজে 7:15। গতকাল সন্ধ্যাতেও একবার এসেছিলাম, কিন্তু লাইট কমে যাওয়ার সময় সেই কারণে ভিডিওটা করিনি। তো এই মুহূর্তে এসেছি আপনাদের আপার ড্যামটা একটু ঘুরে দেখা। আপার ড্যামের ডান সাইডটা কিছুক্ষণ আগে আপার ড্যাম থেকে জল ছাড়া হয়েছে, সেই কারণে জলের লেভেল অনেকটাই কমে গেছে। এটা আপার ড্যামের বাঁ দিকটা। এই সোজা রাস্তাটা দিয়ে চলে গেলে আমরা নিচে চলে গেলে পেয়ে যাব লোয়ার ড্যাম। আপার ড্যাম ছেড়ে আমরা এগিয়ে চললাম লোয়ার ড্যামের দিকে। আমরা নাইট স্টে করেছিলাম নেহারিকাতে, যেটা সিএডিসির প্রপার্টি। খুব সুন্দরভাবে সাজানো। 1100 টাকা প্লাস জিএসটির রুমটাতে ছিলাম। নন এসি রুম, তবে যথেষ্ট বড়। এখানে রাত্রেবেলা খুব একটা গরম লাগে না, যেহেতু পাথুরে মাটি, সেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় প্রকৃতি। আপনারা ইচ্ছা করলে এখানে এসে থাকতে পারেন। রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, যেমন নিলিবিলি তেমন অন্য একটা অভিজ্ঞতা। কখনো এরম ধরনের রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা ছিল না,
তাই আমার এখানে এসে গাড়ি চালিয়ে এক দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমরা প্রায় পৌঁছে গেছি লোয়ার ড্যাম। ওই দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। আরও কিছুটা এগিয়ে গেলে আমরা লোয়ার ড্যামের একদম পাশাপাশি পৌঁছে যাব। রাস্তাগুলো কোথাও ইনক্লাইন, কোথাও একটু সমতল, তবে পাহাড়ি রাস্তা। এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে প্রকৃতিটা খুব সুন্দর লাগলো, তাই দাঁড়িয়ে গেলাম। আমরা এখন একদম লোয়ার ড্যামের পাশেই দাঁড়িয়ে রয়েছি। লোয়ার ড্যাম থেকে আরও নিচের দিকে গেলে পরে মুখোশ গ্রাম, তবে আমাদের হাতে সময় কম থাকায় আমরা মুখোশ গ্রামের দিকে যাইনি। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। সেখান থেকে আমরা যাব মার্বেল লেক আর ওয়াটারফলস। যাওয়ার পথে এই কাশবনের ক্ষেতটা দেখতে পেলাম। আমরা পুজোর ঠিক পরে পরে যাওয়ায় প্রচুর কাশফুল ফুটেছিল পাহাড়ের রাস্তায়। যারা কোলাহল ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও একটু ঘুরতে যেতে চান তারা অবশ্যই এই জায়গাটা আসতে পারেন, তবে হাতে 2 দিন কমপক্ষে সময় নিয়ে আসবেন। আমাদের সময় কম ছিল, তাই ঘোরাটা খুব তাড়াহুড়া করা হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি মার্বেল লেক। মার্বেল লেকটা অ্যাকচুয়ালি কৃত্রিমভাবেই তৈরি হয়েছে। আপার ড্যাম এবং লোয়ার ড্যামের যে পাথরগুলো লেগেছিল তৈরি করার সময়, সেই পাথরগুলো এই জায়গা থেকেই খনন করে তুলে নেওয়া হয় এবং তার ফলেই তৈরি হয় এই লেক। এই লেকটি পুরুলিয়ার এক দ্রষ্টব্য স্থান। বাংলা সিনেমার অনেক শুটিং এই লেকের পাশে হয়ে থাকে। আনটাচড বেঙ্গল যদি দেখতে হয় তাহলে আপনাদের এই ধরনের ট্রিপে আসতেই হবে। কোলাহল শূন্য প্রকৃতির মাঝখানে নিজেকে খুঁজে পাওয়ার মজাটা একটা অন্যরকম ব্যাপার। এইখান থেকে আমরা এগিয়ে যাব বামনি ওয়াটারফলসের দিকে। আমাদের হাতে সময় যেহেতু কম ছিল, সেজন্য পুরুলিয়ার সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে দেখতে পারিনি, তবে যেইটুকু ঘুরেছি সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। বামনি ওয়াটারফলসটি খুবই সুন্দর, তবে ওয়াটারফলসটি দেখার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। সঠিক ধারণা নেই, তবে আমার মনে হয় 500 সিঁড়ি মিনিমাম হবেই। আমরা অর্ধেকটা মতো সিঁড়ি দিয়ে নিচে নেমেছিলাম। যেহেতু আমাদের সঙ্গে বাচ্চারা ছিল, সেহেতু সম্পূর্ণ নিচে নেমে আমাদের দেখা হয়ে ওঠে। এই সময় যেহেতু বৃষ্টিপাত প্রচুর হয়েছে এবং পুজোর সময়ে অবধি প্রায় বৃষ্টি ছিল, সেহেতু বামনি ওয়াটারফলসে আমরা প্রচুর জল পেয়েছি। যারা নিচ থেকে বামনি ওয়াটারফলসকে উপভোগ করেছে তারাও এসে বলছিলেন নিচ থেকেও দেখতে খুবই সুন্দর লাগে। হেঁটে চলেছি ময়ূর পাহাড়ের উপরে ওঠার জন্য। চলো। অযোধ্যা পাহাড়ের প্রতিটা বাঁকে প্রকৃতি বারবার পাল্টে যায়, তবে আমার মনে হয় এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো পলাশের সময় আসা অথবা কাশফুলের সময় আসা। আমরা এখান থেকে চেক আউট করে এগিয়ে চলেছি মুড়গুমা ড্যামের দিকে। মুড়গুমা ড্যামে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সরু। একটা গাড়ির পাশাপাশি আরেকটা গাড়ি পাস করা যায় না। প্রায় 7 কিলোমিটার মতো রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে, এবং বৃষ্টি বাদলার কারণে কিনা জানি না জঙ্গল এতটাই ডেন্স হয়ে গেছিল আমাদের ওই জায়গাটুকু পার করতে যথেষ্ট ভয় লেগেছে। তারপরে রাস্তা কিছুটা চওড়া হয়, সেখানে পাশাপাশি দুটো গাড়ি পাস করতে পারে। আমরা পৌঁছে গেছি মুড়গুমা ড্যামের দিকে। আমরা এই রাস্তাটা ধরেছিলাম
কারণ আমরা আজকে ফিরে যাব বনলতা রিসর্টের দিকে ভায়া জয়পুর ফরেস্ট। তো যেই রাস্তায় উঠে এসেছি অযোধ্যা পাহাড়ের উপরে, সেই রাস্তাতেই ফিরে যাওয়া ছাড়া যদি সেকেন্ডারি কোনো অপশান থেকে থাকে তাহলে এই রাস্তাটাই ছিল। তবে অতখানি সরু রাস্তা পেরিয়ে এসে যে ভিউটা পেলাম তাতে মুগ্ধ হয়ে গেলাম। বুড়ান্তির থেকেও আমার বেশি ভালো লেগেছিল মুরগুমা ড্যাম। আপনারা যদি চান মুরগুমা ড্যামে এসেও থাকতে পারেন, এখন এইখানেও কিছু ভালো ভালো রিসর্ট হয়ে গেছে। আমরা এবার জয়পুর ফরেস্ট পেরিয়ে এগিয়ে চলেছি বনলতা রিসর্টের দিকে। বনলতাতেই আমাদের নাইট স্টে। আসুন এই খুব পরিচিত বনলতা রিসর্টটা একটু ঘুরে দেখা যাক। এটা বনলতা রিসর্টের বাইরের দিক। এটা বনলতার এন্ট্রি গেট। 2-3টেই গেট আছে, তবে এটা হচ্ছে গাড়ি যাতায়াতের জন্য। চলুন ভেতরটা ঘুরে দেখি। আমাদের রুমটাও ঘুরিয়ে দেখাবো। বেশ সুন্দর গ্রাম্য পরিবেশ, একদিনের জন্য খুবই ভালো লাগে। এখানে এটা রুম বুকিং অফিস। এই পাশটা দিয়েও রিসেপশন আছে। আমরা এদিক থেকে রুমটা বুক করেছিলাম। আর এইদিকে সোজা হলো বনলতা হোটেল। ভেতরেও প্রচুর রুম আছে, সবই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। রেস্টুরেন্ট। বনলতা রিসর্ট শুধু একটা রিসর্ট নয়, এটা বলতে পারেন একটা ছোট্ট গ্রাম। এখানে পশুপালন থেকে শুরু করে শস্য উৎপাদন সবই হচ্ছে। চলুন ঘুরে দেখা যাক। বনলতাতে থাকার জন্য প্রচুর কটেজ এবং মাড হাউস আছে। মাড হাউসগুলোর রেট তার ফেসিলিটিসের উপরে বাড়ে কমে। এই পাশে রয়েছে গরুর খাটাল। এই গরুর থেকেই দুধ দুয়ে সেখান থেকে ঘি তৈরি করা হয় এবং সেই ঘি বাইরে বিক্রিও করা হয়। আমি নিজে এখানের ঘি নিয়ে এসেছি। ঘিটা সত্যিই খুব ভালো খেতে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে ঘি কিনে আনতে পারেন। এছাড়া ঘোড়াও রয়েছে, এছাড়া রয়েছে টার্কি, এমু, এইগুলো। দেখে মনে হচ্ছে গাঁদা ফুল চাষ করা হয়েছিল, তবে গরমের কারণে গাঁদা ফুলগুলোর অবস্থা খারাপ, তাই এই গাছগুলোকে তুলে এখানে জমি নতুন করে চাষ করে আবার অন্য কোনো গাছ বসানোর পরিকল্পনা চলছে। অনেক মহিলারা এইখানে কাজ করেন। এখান থেকে কিন্তু একটা ভালো কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে। ভেতরে ছোট পুকুরও আছে, এখানে মাছ চাষও করা হয়। এত সুন্দর পুকুর দেখে পুকুরে নেমে স্নান করার ইচ্ছা জেগেছিল বইকি। তবে এইখানে কিন্তু কোনো সুইমিং পুল বা এই ধরনের কোনো ফেসিলিটিস নেই। আসুন ধীরে ধীরে ভেতরটা ঘুরি আর ভেতরের যে কটেজ আর মাড হাউসগুলো রয়েছে সেগুলোর ছোট ছোট করে গ্লিমস দেখাই। এইটা বনলতা রিসোর্টের রেস্টুরেন্ট এরিয়া। এখানে অনেকগুলি রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এটি একটা। মেনুর লিস্ট দেখে আমার তো প্রায় মাথায় হাত। কি পাওয়া যায় না এখানে, সব ধরনের খাবারই অ্যাভেলেবেল।
দেখে নিন সেই প্রায় লুপ্ত হয়ে যাওয়া ঢেকি। ঠিক যেমন আগেকার দিনের গ্রামের বাড়ি হতো, সেই থিমটাকে এখানে রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বাদ্যযন্ত্র এখানে ঝুলিয়ে রাখা রয়েছে। এটা বনলতা রিসর্টের পুরনো বিল্ডিং। আগে এখানে থাকা যেত, তবে এটা এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হয়ে গেছে। বনলতা রিসর্টে আমরা করে এলাম সকালের ব্রেকফাস্ট। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তার আগে আপনাদের ঘুরে দেখাবো আমরা যে কটেজটায় থেকেছিলাম সেটাকে। আমরা চলে এসেছি বনলতা রিসর্টে। খুব নামকরা জায়গা। এখানে জয়পুর ফরেস্টটার ঢোকার শুরুর দিকে, বা আপনারা যদি বিষ্ণুপুর থেকে আসছেন তাহলে জয়পুর ফরেস্টটা পেরিয়েই আপনারা পেয়ে যাবেন বনলতা। আমরা ছিলাম রুম নম্বর 107-এ। এই রুমটা বলতে গেলে বনলতা রিসর্টের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি রুম। যদি বাজেট ফ্রেন্ডলিভাবে একটা দিন বনলতায় কাটাতে চান তাহলে আপনারা এই দিকের যে কোনো রুম, এদিক থেকে শুরু করে এতখানি অবধি অনেকগুলো রুম রয়েছে, সেখানে থাকতে পারেন। বাইরে এরকম বসার জায়গা আছে, এখানে বসে আপনারা ডিনারও করতে পারেন। গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখার সুব্যবস্থা আছে, আপনারা এখানে গাড়ি আরামসে রেখে দিতে পারেন। একটা ছোট দোলনাও আছে, দূরে দেখতে পাচ্ছেন। চলুন রুমটা ভেতরে ঘুরিয়ে দেখাই। এই হলো আমাদের রুম। সাদা বিছানা, সুন্দর এসি লাগানো রয়েছে, টিভি। দেখুন এটা হলো বেসিন, বেসিনের সামনে চটিও দেওয়া রয়েছে বাথরুমে যাওয়ার জন্য। সাবান টাবান দিয়েছিল, আমরা জাস্ট কিছুটা ইউজ করেছি তাই খোলা। এইখানে ওয়াশরুম, যথেষ্ট বড় ওয়াশরুম, গিজারও আছে, শীতকালে আসলে কোনো সমস্যা নেই। এখানে একটা ছোট ফ্রিজও দেওয়া রয়েছে। ফ্রিজটা এই যে, ফ্রিজটাতে খুব একটা ঠান্ডা হয় না, তবে বেসিক্যালি হালকা ঠান্ডা কোনো কিছু রাখতে হলে এই ফ্রিজটা ব্যবহার করতে পারেন। একটা বড় আয়না আছে এখানে। এই হলো রুম। বাড়ি যাওয়ার আগে জয়পুর ফরেস্টের একটু ফিল নিতে ঢুকে পড়লাম পাশের গলিটা দিয়ে। গতকাল আসার সময় সন্ধ্যা হয়ে গেছিল, তাই জয়পুর ফরেস্টটাকে এক্সপ্লোর করতে পারিনি। ফরেস্টের মধ্যে কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে যাব বাড়ির দিকে। ট্রিপটা খুব তাড়াতাড়ি প্ল্যান করায় বেশি হাতে সময় ছিল না, তবে আপনারা একটু সময় নিয়ে আসবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করুন। থ্যাংক ইউ।